Dear students, welcome to our today's class. আজকে আমরা র্যান্ডম ভেরিয়েবলের যে দুটো টাইপ সম্পর্কে কথা বলেছিলাম, একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল আর একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। লাস্ট ক্লাসে আমরা এই সম্পর্কে অল্প কিছু আলোকপাত করেছিলাম। আজকে আমরা যেটা করব, এই র্যান্ডম ভেরিয়েবলের দুটো এক্সাম্পল দেখব। একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের এক্সাম্পল দেখব আর একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের এক্সাম্পল দেখব। তো ঠিক আছে, আসো আমরা দেখি। প্রথমত আমরা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের এক্সাম্পল দেখব। এক্সাম্পলটা দেখলে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল সম্পর্কে তোমাদের কনসেপশনটা আশা করি আর একটু ক্লিয়ার হবে। হ্যাঁ, সেক্ষেত্রে দেখো আমরা এখানে একটা এক্সাম্পল নিয়েছি। এক্সাম্পলটা কি? একটা প্রবাবিলিটি ফাংশন দিয়েছে px। আমরা জানি র্যান্ডম ভেরিয়েবল হচ্ছে সেই সমস্ত ভেরিয়েবল যার একটি নির্দিষ্ট প্রবাবিলিটি থাকবে। তো এখন এখানে আমার একটা কমপ্লিট এক্সপেরিমেন্টের প্রবাবিলিটি ফাংশনটা দিয়েছে, সেটা হলো প্রবাবিলিটি x ইকুয়াল টু x প্লাস 1/14, যেখানে x এর মান বলেছে 1 2 3 4, অর্থাৎ আমার ভেরিয়েবলগুলো হচ্ছে 1 2 3 4। তাহলে x এর মান 1 হলে তার একটা প্রবাবিলিটি ফাংশন হবে, x এর মান 2 এর জন্য একটা প্রবাবিলিটি হবে, x এর মান 3 এর জন্য একটা প্রবাবিলিটি হবে, x এর মান 4 এর জন্য একটা প্রবাবিলিটি হবে। সেটার একটা জেনারেল ফরম্যাট আমার এখানে দিয়েছে, যে প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু x প্লাস 1/14। আমাকে এখানে দুটো কোশ্চেন দিয়েছে বের করতে। একটা হলো বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ প্রবাবিলিটি অফ x লাইজ বিটুইন 2 টু লেস দ্যান 4, অর্থাৎ x এর ভ্যালু 2 থেকে 4-এর আগ পর্যন্ত হবে। দেখো 4-এর নিচে কিন্তু ইকুয়াল চিহ্ন নাই, একটু খেয়াল করো। 4-এর নিচে ইকুয়াল চিহ্ন নাই, বাট 2-এর সাথে এখানে ইকুয়াল চিহ্ন আছে, লেস দ্যান ইকুয়াল বলছে। আর এখানে বলেছে কি 4-এর আগে লেস দ্যান, অর্থাৎ 4 পর্যন্ত নয়। তাহলে 4 পর্যন্ত নয়, তাহলে কত হবে? 3 পর্যন্ত। কারণ আমার এখানে এগুলো কি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালু। আমরা জানি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুগুলো হয় কি, হয় ইন্টিজার ভ্যালু, ওখানে কোনো ফ্র্যাকশন ভ্যালু আসে না। তো সেক্ষেত্রে x এর মান 1 2 3 4, এর বাইরে আর কিচ্ছু নেই, এর বাইরে আর কিছু। আমরা জানি কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে রেঞ্জের মধ্যে নাম্বার থাকে, সেখানে ফ্র্যাকশন ভ্যালু থাকে, কিন্তু ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলে কোনো ফ্র্যাকশন ভ্যালু অ্যাকসেপ্টেবল না। যেমন ধরো আমি যদি বলি যে শিশুর সংখ্যা, এটা কখনো ফ্র্যাকশন হবে না, স্টুডেন্ট সংখ্যা কখনো ফ্র্যাকশন হবে না। এই ধরনের ভ্যালুগুলো নিয়ে আমরা যখন কাজ করি, এই ধরনের ভ্যালু দিয়ে যে ডিস্ট্রিবিউশনগুলো হয় সেগুলো কি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশন। আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পড়তে গেলে এই জিনিসগুলো আমার লাগবে, যে কারণে আমি এখন তোমাদেরকে সেই কনসেপশনটা দিয়ে দিচ্ছি। এখন দেখো তাহলে আমাদের কি বলেছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ x লাইজ বিটুইন 2 টু লেস দ্যান 4। তাহলে এই মানটা আমরা আগে বের করি। কাকে ব্যবহার করে? এই প্রবাবিলিটি ফাংশনটা ব্যবহার করে। ওকে, তাহলে আমাদের কি দেওয়া আছে, গিভেন দ্যাট px ইকুয়াল টু x প্লাস 1/14, তাই তো? আচ্ছা, এখন দেখো আমাকে কি বের করতে হবে, প্রবাবিলিটি 1, প্রবাবিলিটি of 2 less than equal x সরি লেস দ্যান 4। এই কথার অর্থ কি, এখানে আমার কি কি আছে, x এর ভ্যালু আছে হলো x ইকুয়াল টু 2 প্লাস প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 3। আর দেখো আমার 4টা ভ্যালু আছে না, আমি লিখতে পারি প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 4, কিন্তু এখানে এসে দেখো ওরা বলেছে লেস দ্যান 4। লেস দ্যান 4 মানে হচ্ছে কি 4-এর চেয়ে কম, অর্থাৎ আমার এই ভ্যালুটা হবে না, এই ভ্যালুটা হবে না। সরি এখানে ভুল করে কেউ 4 দেখেই 4 পর্যন্ত কাউন্ট করবে না। এই সূক্ষ্ম জিনিসগুলো খেয়াল করার কিছু ব্যাপার রয়ে গেছে। আমরা এখানে 4 দেখলেই চট করে 4 পর্যন্ত কিন্তু লিখে ফেলবো, আমরা সেটা করব না। আমরা দেখব সাইনটা কোন পর্যন্ত আছে। সাইনে কি বলেছে, লেস দ্যান 4, অর্থাৎ 4-এর কম। ভ্যালুগুলো হচ্ছে x এর ভ্যালু 4-এর কম। আবার দেখো 1 কিন্তু হয়নি, কারণ আমাকে বলেই দিয়েছে 2 থেকে, ঠিক আছে? তাহলে এটা যদি, তাহলে প্রবাবিলিটি কী হবে, প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 2 প্লাস প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 3। তাহলে এইখানে x এর ভ্যালু 2 আর x এর ভ্যালু 3 বসিয়ে আমি দুটো প্রবাবিলিটি পাবো। বের করি, x এর ভ্যালু যখন আমি 2 বসাচ্ছি কি পাচ্ছি,
2 প্লাস 1/14, এক্সের ভ্যালু যখন 3 বসাচ্ছি 3 প্লাস 1/14, তাতে করে কি দাঁড়াচ্ছে 3/14 প্লাস 4/14 ইকুয়াল টু 7/14 ইকুয়াল টু হাফ। অর্থাৎ প্রবাবিলিটি অফ x লেস দ্যান ইকুয়াল টু লেস দ্যান 4 ইকুয়াল টু আমরা পাচ্ছি প্রবাবিলিটি অফ হাফ। অর্থাৎ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা নির্দিষ্ট রেঞ্জের প্রবাবিলিটি বের করা সম্ভব যদি তার প্রবাবিলিটি ফাংশন দেয়া থাকে ওই এক্সপেরিমেন্টের প্রবাবিলিটি ফাংশন দেয়া থাকলে আমরা সেখান থেকে তার প্রবাবিলিটিটা বের করতে পারবো নির্দিষ্ট রেঞ্জের মধ্যে। তাহলে আমার 1 নাম্বার হলো। এখন এসো 2 নাম্বার। 2 নাম্বারে আমাকে কি বলেছে দেখো, একটু খেয়াল করো 2 নাম্বারে কি বলেছে। 2 নাম্বারে বলেছে যে এই যে প্রবাবিলিটি এক্স অর্থাৎ px এর একটা ফাংশন যে দিয়ে দিয়েছে, px এর যে ফাংশন দিয়ে দিয়েছে এই ফাংশনটা কি আসলেই প্রবাবিলিটি ফাংশন? কেমন করে প্রমাণ করব? আচ্ছা, আমরা গতদিন বলেছিলাম যে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল দুটো শর্ত মেনে চলে, তাই না? কি কি শর্ত? 1 নাম্বার শর্ত হচ্ছে যে এর একটা নির্দিষ্ট প্রবাবিলিটি থাকবে এবং আমরা জানি প্রবাবিলিটি সবসময় পজিটিভ মান হয়, শূন্য হতে পারে বাট নেগেটিভ মান হতে পারবে না, এরকম একটা শর্ত আমরা গতদিন দেখেছি। আজকে আমরা আর 2 নাম্বার শর্তটা আমরা দেখেছি যে এই একটা কমপ্লিট এক্সপেরিমেন্টে যে প্রবাবিলিটিগুলো আমরা পাবো টোটাল এক্সপেরিমেন্টটা সম্পন্ন হওয়ার পরে যে প্রবাবিলিটিগুলো পাবো, অর্থাৎ একটা স্যাম্পল পরীক্ষা করলাম, সেখানে স্যাম্পল স্পেস পেলাম, প্রত্যেকটা স্যাম্পল পয়েন্টের জন্য আলাদা আলাদা প্রবাবিলিটি পেলাম, সেই প্রবাবিলিটিগুলো যখন আমি একত্রে যোগ করব তার মান 1 হবে। এই দুটো শর্তই তো ফুলফিল করে। এখন আমাকে 2 নম্বরে বলেছে যে এই যে px এর ভ্যালু x প্লাস 1/14 এটি কি একটা প্রবাবিলিটি ফাংশন? দেখে কি মনে হচ্ছে? কেমন করে বুঝবো? আমি তখনই বুঝতে পারবো যদি আমার এই 2 নম্বর শর্তটা ফুলফিল করে। 2 নম্বর শর্তটা যদি আমি প্রমাণ করতে পারি তাহলে আমি বলতে পারবো যে এটা একটা প্রবাবিলিটি ফাংশন। অর্থাৎ একটা প্রবাবিলিটি ফাংশনের অল প্রবাবিলিটিগুলো যদি আমি অ্যাকোমোডেশন করি তাহলে সেটা 1 হবে। সো আসো 2 নম্বরে, আমাদের এটা বলে দিয়েছিল, ঠিক আছে? 2 নম্বরে উই নো, আমরা জানি সাম অফ px ইকুয়াল টু 1, তাই তো? এটা আমরা প্রমাণ করব। এখন আসো, আমাকে x এর ভ্যালু কি বলেছে? x এর ভ্যালু বলেছে 1 2 3 4, তাই না? তো x এর ভ্যালু যখন 1 বসাই, প্রবাবিলিটি x ইকুয়াল টু 1 বসাইলে আমি কি পাবো? আমি পাবো 1 প্লাস 1/14 ইকুয়াল টু 2/14। x এর ভ্যালু যদি আমি 2 বসাই আমি কি পাবো? 2 প্লাস 1/14 ইকুয়াল টু 3/14। এক্স এর ভ্যালু যদি 3 বসাই পাবো আমি 3 প্লাস 1/14 ইকুয়াল টু 4/14। আর এক্স এর ভ্যালু যদি 4 বসাই 4 প্লাস 1/14 ইকুয়াল টু 5/14, তাই তো? তাহলে দেখো প্রত্যেকটা মানের জন্য এক্সের প্রত্যেকটা মানের জন্যে আমি একটা প্রবাবিলিটি পেলাম। আচ্ছা, এখন দেখো আমরা সেই যে একটা ছকের মতো করেছিলাম, তোমাদের মনে আছে? আমরা প্রবাবিলিটি বের করতে গিয়ে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের একটা ছক করেছিলাম না? দেখো তো ওই ছকটা করে এখানে দেখাই আমি, হ্যাঁ, যে আমরা যেটা শিখেছিলাম সেটা কতটুকুন অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমরা একটু দেখি। দেখো, ছোট্ট করেই দেখি। 2 3 4। এখন দেখো, এটা যদি এক্স হয় আর এটা যদি px হয়, তাই না? তাই তো আমরা দেখেছিলাম। এটা যদি আমার px হয় তাহলে x এর মান কত দিয়েছে? 1 2 3 4। তাহলে x এর মান যখন 1 আমি পেয়েছি 2/14, x এর মান যখন 2 পেয়েছি 3/14, এখানে পেয়েছি 4/14, এখানে পেয়েছি 5/14। এখন এই সাম অফ px করো তো। সাম অফ px করলে আমরা কি পাবো? দেখো তো কি পাবো? 3 প্লাস 2 5, 5 5 10, 10 আর প্লাস 4 14, অর্থাৎ 14/14
14 ইকুয়াল টু 1, অর্থাৎ আমি সাম অফ px 1 পাচ্ছি। যেহেতু আমি সাম অফ px 1 পাচ্ছি, সেহেতু আমি বলতে পারি যে px একটা প্রবাবিলিটি ফাংশন। হ্যাঁ, তাহলে এটা আমি কিসের জন্য দেখলাম? ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য। অর্থাৎ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য আমি প্রমাণ করতে পারলাম যে কোনো একটা নির্দিষ্ট প্রবাবিলিটি রেঞ্জ দেওয়া থাকলে সেখান থেকে আমি ওই প্রবাবিলিটি ফাংশন থেকে ওই রেঞ্জের মধ্যে ওই অংশটুকুর প্রবাবিলিটি আমি বের করতে পারবো। আর আমি বলতে পারি যে একটা প্রবাবিলিটি ফাংশন দেয়া থাকবে তখনই যখন সেটা একটা প্রবাবিলিটি ফাংশন হবে ওই রেসপেক্টিভ র্যান্ডম ভেরিয়েবলের জন্যে। অর্থাৎ ওই রেসপেক্টিভ র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে যে প্রবাবিলিটিগুলো আমি পাবো তার যোগফল যদি 1 হয় তাহলে ওইটা একটা প্রবাবিলিটি ফাংশন। এটুকুন ক্লিয়ার? আচ্ছা, এখন আসো আমরা একটু কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের জন্যে কাজ করি। হ্যাঁ, একটু কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের দিকে যাই, দেখি। টোটালটা না মুছে আমি একটু টেকনিক্যালি মুছছি এই কারণে যে তোমাদের তাহলে সময়ের ইয়েতে সুবিধা হবে। আচ্ছা, এটা হলো কি আমরা বলতে পারি ফর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। ঠিক আছে, ফর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। তো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলে আমরা কি দেখতে পারি? আমরা এখানে দেখি যে একটা প্রবাবিলিটি ফাংশন দিয়েছে এফ এক্স এখানে বলেছে কে ইন্টু এক্স 1 মাইনাস এক্স, যেখানে এক্সের ভ্যালু বলেছে 0 to 1। এখন আসো, তারপরে আমাদের কি বের করতে বলেছে সেটা একটু যাই। এখানে বের করতে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে অ্যান্ড প্রুভ এফ এক্স ইজ এ প্রবাবিলিটি ফাংশন। আর 2 নম্বরে বলেছে find fx where x lies between half। দুটো মান আমাকে বের করতে বলছে। এখন আসো এখানে কিছু কথা বলি। আমরা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলে বলেছিলাম যে দেখো মানগুলো এক্সের মানগুলো একদম নির্দিষ্ট করে দিয়েছিল 1 2 3 4। এখানে কিন্তু তা বলেনি, বলেছে এক্স লাইজ বিটুইন 0 to 1, অর্থাৎ এক্সের মান 0 থেকে 1-এর মধ্যে থাকবে। আমরা গতদিনও জেনেছি যে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ভ্যালুগুলো রিয়াল হয়। সেটা কি সব ধরনের পজিটিভ নেগেটিভ ফ্র্যাকশন, হ্যাঁ, সব ধরনের মান নিয়ে কিন্তু এই কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল কাজ করে। তাহলে দেখা যাচ্ছে যে কোনো ক্ষেত্রে আমাদের ফ্র্যাকশন মান নিয়ে কাজ করতে হয়, কোনো ক্ষেত্রে নেগেটিভ মান নিয়ে কাজ করতে হয়। সেই সমস্ত ক্ষেত্রে হ্যাঁ যে ডিস্ট্রিবিউশনগুলো, সেই ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের এই প্রবাবিলিটি ফাংশনের কনসেপ্টটা কাজে লাগে। সেই জন্য এই উদাহরণটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এখন আমাকে একটা প্রবাবিলিটি ফাংশন দিয়ে দিয়েছে, সেটা কি কে ইন্টু এক্স ইন্টু 1 মাইনাস এক্স। দেখো এখানে কে আছে। আচ্ছা, এখানে কে বলতে আমরা কি বুঝি, তাই তো? দেখো কে এর কোথাও কে এর কোনো কথা বলা হয়নি, বাট একটা কে আছে। এখানে আমরা বলতে পারি কে একটা কনস্ট্যান্ট ভ্যালু। হ্যাঁ, এখানে আমরা কে এর মান জানি না, ইট ইজ আননোন, বাট উই ক্যান ফাইন্ড ইট। আমাকে এখানে কি বলেছে এক্সের মান 0 to 1। এইটা আমার একটা কমপ্লিট এক্সপেরিমেন্ট। যদি আমার এটা কমপ্লিট এক্সপেরিমেন্ট হয় সেক্ষেত্রে আমরা কে এর মান ফাইন্ড আউট করতে পারবো। সেই ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের মতো আমরা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলেরও দুটি শর্ত জানি। শর্ত দুটো কি? 1 নম্বর শর্ত এফ এক্স, অর্থাৎ এটাও প্রবাবিলিটি, এই যে এফ এক্স বলি আর পি এক্স বলি দুটোই প্রবাবিলিটি। একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে ফরম্যাট, আরেকটা হলো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে ফরম্যাট। ডিসক্রিট র্যান্ডমে পি এক্স দিয়ে ডিফাইন করছি, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল আমরা এফ এক্স দিয়ে ডিফাইন করব। আর ওখানে এইটাও আমরা সাম করব কিভাবে? ইন্টিগ্রেশন দিয়ে। কেন ইন্টিগ্রেশন দিয়ে করব? আমি কতদিনও বলেছি, আজকে আবার বলি,
কারণ আমার এখানে ফ্র্যাকশন ভ্যালু থাকবে এবং অনেক ভ্যালু থাকে। আমরা জানি যে ইন্টিগ্রেশন করা হয় সব ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানের যোগ করার জন্যে, সেটাই তো। তাহলে এখানেও আমার দেখা যাচ্ছে 0 থেকে 1 আমার কত ফ্র্যাকশন মান আসবে, কত জনের উপরে এটার এক্সপেরিমেন্টটা হয়েছে আমি জানি না, কিন্তু আমার রেঞ্জ বলে দিয়েছে 0 থেকে 1, অর্থাৎ 0 থেকে 1-এর মধ্যে এই এক্সপেরিমেন্টে যতগুলো ভ্যালু ছিল সব আছে। সেক্ষেত্রে এই আমাকে কি করতে হবে, আর আমার কন্ডিশনটা কি, -ইনফিনিটি টু +ইনফিনিটি, অর্থাৎ এই মহাবিশ্বে যত মান আছে সব ধরনের মান যোগ করলে যদি 1 হয়, হ্যাঁ, তাহলে সেটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল হবে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, তাহলে এখানে আমরা 0 থেকে 1 ধরবো কেন? আমার এক্সাম্পলে যে রেঞ্জ দিয়ে দিবে, আমার প্রবলেমে যে রেঞ্জ দিয়ে দিবে, আমার ডিস্ট্রিবিউশনে যে রেঞ্জ দিয়ে দিবে, সেই রেঞ্জের মধ্যেই আমাকে ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ, এটা হলো একটা বেসিক ধারণা যে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ এই মহাবিশ্বের সকল মান, এই মহাবিশ্বের সকল প্রকার মান আমার কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, তাহলে এইখানে আমার যেটা বলেছে যে এই ক্ষেত্রে, এই প্রবলেমের ক্ষেত্রে আমি 0 থেকে 1 পর্যন্তই ধরতে পারবো, এর বাইরে না। এখানে আমাকে নির্দিষ্ট করে দিয়েছে যে তুমি 0 থেকে 1 এই রেঞ্জের মধ্যে, এই লিমিটের মধ্যে তোমার যত মান আছে সেইটা দিয়েই তোমার এই ফাংশনটা তৈরি। ঠিক আছে, তো এখন দেখো আমরা সলিউশনে আসি। যখন সলিউশনে আসি তখন দেখো কি হচ্ছে, আমার এই 2 নম্বর শর্তকে প্রয়োগ করে, ব্যবহার করে আমি কে এর মান বের করতে পারি। আমার এখানে কে হচ্ছে আননোন ভ্যালু। অ্যাট ফার্স্ট উই ক্যান ফাইন্ড দ্য ভ্যালু অফ কে টু ফুলফিল দিস প্রবাবিলিটি ফাংশন। এই প্রবাবিলিটি ফাংশনকে ফুলফিল করতে হলে আমাকে কে এর মান জানতে হবে, কারণ এক্স এর ভ্যালু আমি জানি 0 to 1, বাট উই ডোন্ট নো হোয়াট ইজ কে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে। সো উই ক্যান রাইট we know -ইনফিনিটি to +ইনফিনিটি fx dx equal to 1। হ্যাঁ, এখন দেখো তাহলে এখানে আমার কি বলেছে, এই ক্ষেত্রে 0 to 1 fx dx equal to 1, যেহেতু এই ফরম্যাটে আমাকে বলে দিয়েছে। হ্যাঁ, ফর অল পারপাস -ইনফিনিটি টু +ইনফিনিটি, বাট স্পেশাল কেস যেখানে যে রেঞ্জ দিয়ে দিবে, যে লিমিট দিয়ে দিবে, সেই লিমিট, অর্থাৎ এটাও একটা কমপ্লিট এক্সপেরিমেন্ট, সেই কমপ্লিট এক্সপেরিমেন্টের রেঞ্জ হচ্ছে 0 to 1। তাহলে এখানে এফএক্স এর মানটা কি ছিল? এফএক্স এর মান ছিল হলো কে এক্স ইন্টু 1 - x dx ইকুয়াল টু 1। ঠিক আছে, আমরা কে কে, যেহেতু কে কনস্ট্যান্ট, নিয়ে আসি। আমরা সবাই ইন্টিগ্রেশন পারি, সায়েন্সের স্টুডেন্ট যারা ইন্টারমিডিয়েটে আমরা করে এসেছি, তাই তো? সুতরাং আমি অত ডিটেলসে না গিয়ে সংক্ষেপে এখানে যেটা বোঝাতে চেয়েছি যে ইন্টিগ্রেশনটা করে যে মানটা আসবে সেটা হলো বসিয়ে দিয়ে আমরা করতে পারি, তাই তো? এখানে কি আসে দেখো, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হলো, দেখো এখানে এটা কিন্তু 1, এটা কিন্তু 1, এটাও 1, তাই না? তাহলে দেখা যাচ্ছে এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো কে ইকুয়াল টু 6। এই ক্যালকুলেশন তোমরা সবাই পারবে। আমরা পাবো কে ইকুয়াল টু 6। তাহলে এই যে কে এর ভ্যালু আমরা পেলাম, এই যে কে এর ভ্যালু আমরা পেলাম কে ইকুয়াল টু 6, এই ভ্যালু, এই কে এর ভ্যালুটা কোথায় বসাবো? এখানে। যখন আমি কে এর ভ্যালুটা এখানে বসাবো তখন আমার প্রবাবিলিটি ফাংশনটা কি দাঁড়াবে? তখন আমার প্রবাবিলিটি ফাংশনটা দাঁড়াবে এফএক্স ইকুয়াল টু 6x 1 - x, যেখানে রেঞ্জ হচ্ছে x to 1। এইটা হলো এখন। তাহলে আমার এখানে কিন্তু আর কোনো দ্বিধাদ্বন্দ্ব রইল না, আমি কিন্তু একটা প্রবাবিলিটি ফাংশন পেয়ে গেলাম কে এর ভ্যালু বসিয়ে দিয়ে। ঠিক আছে, এখন আমাকে পরের
ফাংশনে দেখো কি বলেছে, পরের অঙ্কটাতে আমাকে বলেছে, এটা কিন্তু ফার্স্ট পার্ট আমার শেষ, হ্যাঁ ফার্স্ট পার্ট কিন্তু আমার ওকে হয়ে গেল, আমাকে তাই বলেছিল যে তাহলে কি এটা একটা প্রবাবিলিটি ফাংশন, বলেছে প্রুফ এফ এক্স ইজ এ প্রবাবিলিটি ফাংশন, অফকোর্স, কারণ ওই 1 ধরে আমি কে এর মানটা বের করে আনতে পেরেছি। ঠিক আছে, এখন দেখো বলেছে ফাইন্ড এফ এক্স, আর এখন এফ এক্স এর মান বের করতে বলেছে। আচ্ছা এখানে একটা কথা বলি, তোমাদের তো কনফিউশন থাকে, এই 0 to 1 রেঞ্জ ধরে যদি এটাকে আবার ইন্টিগ্রেশন করো, হ্যাঁ দেখবে 1 আসবে। হ্যাঁ এটাকে যে কারো যদি এরকম কনফিউশন থাকে, তুমি এটাকে যদি এরকম 0 1 6 x 1 মাইনাস এক্স dx এটার ইন্টিগ্রেশন করলে 1 হবে, বুঝছো? তো যাই হোক, হ্যাঁ এটা তোমাদেরকে আমি মানে ধারণা দিলাম। এখন দেখো, সুতরাং এখানে বলতে পারি যে এটা একটা প্রবাবিলিটি ফাংশন। এখন আসো 2 নম্বরে কি বলেছে, যে 2 নম্বরে বের করতে বলছে প্রবাবিলিটি অফ, অর্থাৎ এই প্রবাবিলিটি ফাংশনকে ব্যবহার করে, এই প্রবাবিলিটি ফাংশনকে ব্যবহার করে আমাকে এই রেঞ্জের মধ্যে প্রবাবিলিটিটা বের করতে বলেছে। আমরা যেমন ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলে বের করলাম না, যে 2 2 লেস দ্যান 4, অর্থাৎ যে কোনো রেঞ্জে আমি একটা প্রবাবিলিটি বের করতে পারবো একই নিয়ম ফলো করে। তাহলে সেখানে এখানে কি আসবে দেখো, ইন্টিগ্রেশন দিয়ে যেহেতু রেঞ্জ কত 0 to হাফ এফ এক্স ডিএক্স, ওকে। এখন দেখো এফ এক্স কত 0 to হাফ, এফ এক্স কত, এফ এক্স হলো আমার 6x 1 মাইনাস এক্স ডিএক্স, তাই তো? এটা হলো আমার এফ এক্স। এখন 6 যেহেতু ধ্রুবক বাইরে নিয়ে আসি, থাকছে কি আমার 0 to হাফ এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এটাকে যদি ক্যালকুলেশন করি কি দাঁড়াবে, এক্স স্কোয়ার বাই 2 0 to হাফ মাইনাস এক্স কিউব বাই 3 0 to হাফ। এটা আমরা সবাই পারি যেহেতু আমরা ইন্টিগ্রেশন করে এসছি। এটাকে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হলো 6 ইন্টু 1/8 মাইনাস 1/24। এটা ক্যালকুলেশন করলে আমরা হাফ পাবো, এটা ক্যালকুলেশন করলে আমরা হাফ পাবো, অর্থাৎ প্রবাবিলিটি অফ এক্স লাইজ বিটুইন 0 to হাফ, তার সম্ভাবনা হলো হাফ। হ্যাঁ তাহলে এই দুটো প্রবলেম থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের উদাহরণ আর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের উদাহরণের লজিক্যাল কিছু পার্থক্য থাকলেও লজিক্যালি সেম হলো, ক্যালকুলেশনে কিছু পার্থক্য আছে, যে একটা হলো আমরা ইন্টিগ্রেশন দিয়ে করব, আরেকটা হলো আমরা সাধারণভাবে প্রবাবিলিটির যে মানগুলো পেয়ে যোগ করতে পারি সেটাই করব। হ্যাঁ কিন্তু আর কোনো সমস্যা নাই, এই দুটোই আমার লাগবে। আমি যখন এটা আমার করানোর একটাই উদ্দেশ্য, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যখন পড়ব, সেই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পড়তে গেলে আমাকে অবশ্যই এই কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলে কীভাবে ক্যালকুলেশন করতে হয় আর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে কীভাবে ক্যালকুলেশন করতে হয়, এতে দুটো জিনিস আমাকে জানতে হবে। জানতে হবে বিধায় এখন আমরা এই কনসেপ্টটা জেনে নিলাম। তাহলে আমরা র্যান্ডম ভেরিয়েবলে দেখলাম যে র্যান্ডম ভেরিয়েবল 2 ধরনের, একটা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল আর একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। আমরা যখন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পড়ব, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের কতগুলো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পড়ব, আর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলেরও প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পড়ব। দুটোরই গুরুত্ব অপরিসীম। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। নেক্সট ক্লাসে আমরা আবার অন্য একটা টপিকস নিয়ে আলোচনা করব, তখন তোমাদের সেই দেখবে যে তখন নতুন কোনো টপিকস আসবে এবং সেখানেও দেখবে যে এই বিষয়গুলো এখন আমি যেগুলো আলোচনা করব মূলত সেগুলো হলো তোমার যখন তুমি ডিস্ট্রিবিউশন পড়বে, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যখন পড়বে, তখন এই কনসেপ্টগুলো ধাপে 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 শিখে তখন আমরা ওখানে যাব। তাহলে ওখানে গিয়ে আমাদের ক্যালকুলেশনে সহজ হবে এবং সুবিধা হবে। ওকে, থ্যাংক ইউ, আজকের মতো বাই।